আগের দিন হিট পড়েছিলাম, সেই হিটের যে এক্সপ্রেশনগুলো আমরা আগে শিখেছিলাম হিটের চ্যাপ্টারে, হিটের এক্সারসাইজে, সেই এক্সপ্রেশনগুলোর সাহায্যে আমরা একটা প্রবলেম করব, করে তারপরের অংশে এগোবো। প্রবলেমটা প্রথমে বলছি, লিখে ফেলো। প্রথমে ইংরেজিতে বলি, সেটা হচ্ছে লেখো টু কন্টেনার্স কন্টেন 50 gram and 70 gram of water respectively. Two containers contain 50 gram and 70 gram of water respectively, and their initial temperatures are 70 degrees Celsius and 50 degrees Celsius. What will be the final temperature of the mixture if the contents of the containers are mixed? What will be the final temperature of the mixture? বাংলায় বলছি, if the contents of the container are mixed. দুটি পাত্রে যথাক্রমে 50 গ্রাম এবং 70 গ্রাম জল আছে এবং তাদের উষ্ণতা যথাক্রমে 70 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস। এই দুই প্রকার জলকে যদি মেশানো হয় তাহলে অন্তিম তাপমাত্রা কত হবে? এই দুই প্রকার জলকে যদি মেশানো হয় তাহলে অন্তিম তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে এমএসটি ফর্মুলা ব্যবহার করো, উত্তর বেরিয়ে পড়বে। Sir? Sir, what is? কত বেরিয়েছে? Sir, 68.33. মোবাইল ক্যালকুলেটর? না স্যার, 7,000 বারে 100। 58.33টা তো ক্যালকুলেটরে করেছো। এটাই তো প্রবলেম, যেটা ছবিতে আঁকা হয়েছে। তাহলে কে তাপ হারাবে আর কে তাপ গ্রহণ করবে? এটাকে আমরা এ বলছি, আমাদের সুবিধার জন্য বোঝার জন্য এটাকে বি বলছি। কে তাপ হারাবে? এ তাপ হারাবে, এর তাপমাত্রা বেশি, এ তাপ হারাবে। তাহলে হিট লস্ট
by A equal to, আচ্ছা তার আগে let the final temperature be T ডিগ্রি সেলসিয়াস। এটা আমি ধরে নিচ্ছি, এইটা কোশ্চেন মার্ক হচ্ছে আমার T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ কতটা তাপ হারালো, 50 ইন্টু 1 ইন্টু 70 মাইনাস টি, এত ক্যালোরি। এম এস টি, দেখো মেলাতে পারছো ফর্মুলার সঙ্গে? তাপমাত্রা পরিবর্তন কত হবে না, ছিল 70 ডিগ্রি সেলসিয়াস, চেঞ্জ হওয়ার পর হবে টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে 70 মাইনাস টি হচ্ছে তাপমাত্রার পার্থক্য। মাস বা ভর হচ্ছে 50 গ্রামস, আর জলের আপেক্ষিক তাপ সিজিএস সিস্টেমে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিট গেইনড বাই বি, বাংলায় কি লিখবে এটা, লেট দ্য ফাইনাল টেম্পারেচার বি টি ডিগ্রি সেলসিয়াস, ধরি অন্তিম উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস। হিট লস্ট বাই এ দ্বারা বর্জিত তাপ, আর হিট গেইন বাই বি দ্বারা গৃহীত তাপ, সেটা কত হবে 70 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 50, এত ক্যালোরি। টি এর মাস বা ভর হচ্ছে 70, স্পেসিফিক হিট হচ্ছে 1, আর তার প্রাথমিক তাপমাত্রা ছিল 50, এবং উষ্ণতা যেটা হবে সেটা টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা পার্থক্য টি মাইনাস 50। এবার আমরা ধরে নিচ্ছি ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যে কোথাও আর কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে দিস শুড বি ইকুয়াল টু দিস। তাহলে ইফ নো হিট is gained or lost to the environment, পরিবেশে যদি কোনো তাপ বর্জিত বা গৃহীত না হয়, পরিবেশ থেকে কোনো তাপ গৃহীত যদি না হয় বা পরিবেশে কোনো তাপ যদি বর্জিত না হয়, তাহলে 50 ইন্টু 1 ইন্টু 70 মাইনাস টি equal to 70 into 1 into t minus 50। এই সমীকরণটা নিশ্চয়ই আশা করি সমাধান করতে পারবে। স্যার বলো। স্যার 3500 হবে না হ্যাঁ, স্যার, মানে 5 into 70 minus t কেন 50 তো কোনটা? স্যার উপরে ডান দিকের একদম উপরে হ্যাঁ, স্যার 5 into 70 minus t কেন? এইটা হ্যাঁ স্যার, এখানে 50 আছে, এখানে 70 আছে, মনে মনে 10 দিয়ে দুদিকে ভাগ করে দাও। ও সমালো করনি তো ভাগটা?
না স্যার বড় করেই করেছি। ক্যালকুলেটর আছে তো, চিন্তা কি? না স্যার এই লাস্টেরটাই শুরু করেছিলাম, ওই 7,000/100 করে। আমরা কিন্তু এইখানে কোথাও ডিগ্রি সেলসিয়াস বসাইনি, সুতরাং ফাইনাল টেম্পারেচার লিখে 58 হোল 1/3 ডিগ্রি সেলসিয়াস। যদি ইউনিট না লেখো কোনো নম্বর নেই, দ্যার ইজ নো মার্কস। আর এইখানে ডিগ্রি সেলসিয়াস বসাবে না। ইকুয়েশনের মধ্যে কোথাও আমরা একক লিখি না, যতক্ষণ ইকুয়েশনটা সলভ করছি ততক্ষণ কোথাও একক লিখি না। শেষকালে আরেকবার ওই ফাইনাল টেম্পারেচার বা অন্তিম তাপমাত্রা লিখে 58 হোল 1/3 ডিগ্রি সেলসিয়াস এটা লিখবে। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পেরেছো তো সকলে? আশা করি। বুঝতে না পারলে বলে ফেলো। সকলে বুঝতে পেরেছো? কেউ বুঝতে পারোনি সে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলার দরকার নেই, যে বুঝতে পারেনি সে বলবে। তাহলে সবাই বুঝতে পেরেছে, খুব ভালো কথা। এবার দ্বিতীয় যে অঙ্কটা দিচ্ছিলাম সেই অঙ্কটা এবার লিখবে। ভাষা দিচ্ছি না বেশি, ভাষা লিখতে তোমাদেরও অ্যালার্জি, আমার এখানে বোর্ডে বসে বসে লেখা অসুবিধাজনক। জাস্ট আমি ডায়াগ্রামেটিক ভাবে অঙ্কটা প্লেস করছি তোমাদের কাছে। এই চারটে পাত্রে জল রাখা আছে, এই চারটে পাত্রের জল একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। What will be the final temperature? কি করবে আমি একটু হিন্টস দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি নাম দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য এ, বি, সি আর ডি। প্রথমে এ আর বি এর ফাইনাল টেম্পারেচার বার করো। ধরো ফাইনাল টেম্পারেচারটা T1, আগের বেলা যেমন টি ধরেছিলাম আগের অঙ্কটায়, এটায় ফাইনাল টেম্পারেচার T1 ধরো। T1 ধরে এ আর বি মিশিয়ে ফাইনাল টেম্পারেচার বার করো। তারপরে সি আর ডি মেশাও, দিয়ে ফাইনাল টেম্পারেচার T2 বার করো। তাহলে সেই মেশাবার পর তোমার কাছে একটা তার মানে পাত্র আসবে, যে পাত্রের মধ্যে টোটাল এইখানে 10 গ্রাম আর এখানে 20 গ্রাম, মোট তার মানে 30 গ্রাম জল হবে, যার টেম্পারেচার হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস। আর এই দুটো যখন মেশাবে তখন তোমার কাছে 30 গ্রাম আর 40 গ্রাম মানে 70 গ্রাম জল হবে। একটা টেম্পারেচার ধরো T2 ডিগ্রি সেলসিয়াস। T2টা আলাদা করে বার করে রেখেছো। এইবার এই দুটোকে মেশাও, মিশিয়ে ফাইনাল টেম্পারেচার T ডিগ্রি সেলসিয়াস বার করো। আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। তারপর আমাদের ক্লাস 8 একটা ফর্মুলা শিখেছিলাম না, মনে আছে সেটা? হ্যাঁ স্যার, ওটা দিয়ে করেছি। হ্যাঁ স্যার। খুব ভালো কথা। মানে ফাইনাল টেম্পারেচার হচ্ছে
এই ফর্মুলাটা দাও। হ্যাঁ স্যার। এবং জলের বেলায় S1 S2 S3 S4 সবগুলো সমান এবং তার ভ্যালু 1, তাহলে আমার ফর্মুলাটা অনেক সিম্পলিফাইড হয়ে যায়। M1T1 প্লাস M2T2 যাকে যা শিখিয়েছিলাম অন্তত মনে আছে। 10 × 10 এদিকটা লিখি, তাহলে 100 প্লাস 400 প্লাস 900 প্লাস 1600 ডিভাইডেড বাই 100। উপরটা যোগ করলে 3000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 30। তোমাদের এই ফর্মুলাটা কোথা থেকে এলো সেইটা একটু আলোচনা করে দেখি। আমরা একটা জেনারেল ডিসকাশন এর মধ্যে দিয়ে যাব। সেই জেনারেল ডিসকাশনের মধ্যে এই রকম ধরনের অঙ্ক আরও যদি দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, ধরা যাক তোমাদের 4টে সাবস্টেন্স দেওয়া আছে, যে 4টে সাবস্টেন্সের প্রত্যেকটার ভর দেওয়া আছে M1 M2 M3 M4 এবং প্রত্যেকটাই আলাদা মেটেরিয়াল, আলাদা ধরনের পদার্থ, তাই জন্য এদের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপও আলাদা। S1 S2 S3 S4 এই 4 ধরনের আপেক্ষিক তাপ। আর প্রাথমিক তাপমাত্রা বা ইনিশিয়াল টেম্পারেচার প্রত্যেকটার, প্রথমটার T1, দ্বিতীয়টার T2, তৃতীয়টার T3 এবং চতুর্থটার T4। তা যদি এইগুলিকে একসঙ্গে মেশানো হয় তাহলে ফাইনাল টেম্পারেচার কত হবে? তা এইটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? ধরা যাক ফাইনাল টেম্পারেচার যেটা হবে সেটা হচ্ছে T। এবার টিটা কার চেয়ে বড় কার চেয়ে ছোট আমরা জানি না, কারণ T1 T2 T3 T4 সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আমরা এটুকুও তো বুঝতে পারছি যে সবচেয়ে যেটা কম তাপমাত্রাযুক্ত পদার্থ তার চেয়ে অন্তিম উষ্ণতাটা বেশি হবে, অর্থাৎ অন্তিম উষ্ণতাটা সবচেয়ে যেটা ঠান্ডা পদার্থ তার চেয়ে বেশি হবে এবং সবচেয়ে যেটা গরম পদার্থ তার চেয়ে কম হবে। এবং আমরা অঙ্কটাকে কষবার জন্য একটা জাস্ট ধরে নিয়েছি, কারণ ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, তো সেই ধরে নেওয়াটা হচ্ছে T4টা ধরে নিচ্ছি সবচেয়ে গরম এবং T1 T2 T3 এইগুলো সবগুলো থেকেই T4টা বেশি উষ্ণতা এবং এদেরকে এই চারটে পদার্থকে একসঙ্গে মেশালে যে অন্তিম উষ্ণতাটা হবে সেটা ধরা যাক T। এবং T এই যে অন্তিম উষ্ণতাটা এটা T4 এর থেকে তাহলে ছোট, কিন্তু T1 T2 T3 এই 3 ধরনের পদার্থের থেকে বড়। তুমি যদি অন্য কিছু নাও কম্বিনেশন তাহলেও অসুবিধে নেই। তুমি এও নিতে পারো যে T1টা সবচেয়ে বড়, T2টা তার চেয়ে T2টাও বড়, T3 T4 এই দুটো তাপমাত্রা T এর থেকে ছোট, এইভাবে ধরেও অঙ্কটা করা যায়, তাতেও একই রেজাল্ট আসবে, কোনো রেজাল্টের হেরফের হবে না। আচ্ছা, তাহলে আমরা এক এক করে হিসেব করি। এমএসটি ফর্মুলা আমাদের জানা আছে, তাহলে প্রথম পদার্থ M1 সে কতটা তাপ নিল? আমাদের এমএসটি ফর্মুলা অনুযায়ী তাহলে M1 × S1 × T - T1, টিটা যেহেতু T1 এর থেকে বড় ধরেই নিয়েছি, তাহলে আমার উষ্ণতা পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T - T1। তেমনি করেই এই M2 দ্বিতীয় পদার্থটা যে তাপ নেবে সেটা হচ্ছে M2 × S2 × T - T2,
কারণ টিটা T2 চেয়ে বড় ধরে নিয়েছি। যদি উল্টো হতো তাহলে T2 মাইনাস টি লিখতাম, কিন্তু এখানে টিটা যেহেতু বড় T2 থেকে ধরে নেওয়া হয়েছে, সেই জন্য T মাইনাস T2। ঠিক একই রকমভাবে M3-র জন্যেও 3 নম্বর পদার্থের জন্য গৃহীত তাপ সমান M3 ইন্টু S3 ইন্টু T মাইনাস T3। এরপর এগুলো তো গেল গৃহীত তাপ, তাহলে বর্জনকে করেছে তাপ, বর্জন করেছে 4 নম্বর পদার্থটা M4। সে তাহলে যে তাপটা বর্জন করেছে সেটা কত হবে? তাহলে তার তাপমাত্রাটা তো নিশ্চয়ই T এর থেকে বেশি, তাহলে তার তাপমাত্রার পার্থক্য কত ঘটেছে? না T4 মাইনাস টি। তাহলে তার ক্ষেত্রে হিট লস্ট বা বর্জিত তাপ M4 ইন্টু S4 ইন্টু T4 মাইনাস টি। তাহলে ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই জায়গাটা আমরা সকলেই জানি। তাহলে গৃহীত তাপ সমান যদি বর্জিত তাপ হয়, তাহলে প্রথম 3টি রাশিমালার যোগফল শেষ রাশিমালার সঙ্গে সমান করে দেব, তাহলেই কিন্তু আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ দেখো, প্রথম রাশিমালা, দ্বিতীয় রাশিমালা, তৃতীয় রাশিমালা, তিনটাকে যোগ করেছি, যোগ করে সেইটা ওই হিট লস্ট যেটা M4 যে তাপটা হারাচ্ছে সেইটার সঙ্গে সমান করেছি। এবার তাহলে এটাকে একটুখানি সিম্পলিফাই করি, অর্থাৎ সিম্পলিফাই বলতে ওই T মাইনাস T1 যে ব্র্যাকেটের মধ্যে আছে ওই ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি, ব্র্যাকেট তোলবার যা অঙ্কের নিয়ম তাই, সেই অনুযায়ী ওই M1 ইন্টু S1 ইন্টু টি মাইনাস M1 ইন্টু S1 ইন্টু T1, এইভাবে প্রথম টার্মটাকে ভেঙেছি, দ্বিতীয় টার্মটাকেও ঠিক একইভাবে ভেঙেছি, তৃতীয় টার্মটাকেও ঠিক একইভাবে ভেঙেছি। তাহলে মোট আমার আগের ইকুয়েশানে 4টে টার্ম ছিল, পরের ইকুয়েশানে তাহলে 6টা টার্ম হয়ে গেছে। এইবার আমরা নেক্সট আমরা টার্মগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করব, অর্থাৎ টি বিশিষ্ট টার্মগুলোকে সমীকরণের বাঁদিকে নিয়ে এসেছি, ইকুয়েশনের বাঁদিকে, আর T1 T2 T3 এই টার্মগুলোকে দেখো সমীকরণের ডান দিকে নিয়ে গেছি। আমি আরেকবার আগের ইকুয়েশনটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমার তলায় টি কোথায় আছে দেখো, সেইগুলোর সামনে প্লাস সাইন আছে, যেগুলো তোমার বাঁদিকে মানে ইকুয়েশনের বাঁদিকে সমান চিহ্নের বাঁদিকে যে টি বিশিষ্ট পদগুলো আছে সেগুলোর প্রত্যেকগুলির আগেই কিন্তু প্লাস চিহ্ন আছে। কেবলমাত্র ইকুয়েশনের ডান দিকে সমান চিহ্ন ডান দিকে যে টি বিশিষ্ট পদটি আছে M4 ইন্টু S4 ইন্টু টি, অর্থাৎ লাস্ট বা শেষ পদটা, সেইটার সামনে মাইনাস সাইন আছে। সেটা যখন তার মানে বাঁদিকে আসবে সেটা তার মানে কি হবে না, সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে সেই সব টার্মগুলো টি পদ বিশিষ্ট টার্মগুলোকে আমরা বাঁদিকে নিয়ে গেছি এবং T1 T2 T3 T4 সব ডান দিকে নিয়ে গেছি। এবার দেখো আমরা সাজালে ব্যাপারটা টি টার্ম বিশিষ্ট পদগুলো বাঁদিকে এবং T1 T2 T3 T4 পদগুলো সব ডান দিকে। এরপর তাহলে টি যেহেতু বাঁদিকের সব পদেই টি আছে, তাহলে টিটাকে আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি দাঁড়ায়, তাহলে ভেতরের মধ্যে ব্র্যাকেটের মধ্যে টি ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো লেখা হয়েছে M1 ইন্টু S1 প্লাস M2 ইন্টু S2 প্লাস M3 ইন্টু S3 প্লাস M4 ইন্টু S4, আর ডান দিকটা যেমন আছে রইল। তাহলে এবার বাঁদিকে টি এর সঙ্গে যে টার্মটা গুণ হয়ে আছে সেটাকে তার মানে ডান দিকে তলায় ভাগ হিসেবে দেখিয়ে দিতে পারি পরের স্টেপে। সেইটা দেখো দেখিয়ে দেওয়া হয়েছে টি ইকুয়াল টু M1 ইন্টু S1 ইন্টু T1 প্লাস M2 ইন্টু S2 ইন্টু T2 প্লাস M3 ইন্টু S3 ইন্টু T3 প্লাস M4 ইন্টু S4 ইন্টু T4, তলায় হয়েছে M1 ইন্টু S1 প্লাস M2 ইন্টু S2 প্লাস M3 ইন্টু S3 প্লাস M4 ইন্টু S4। এইটা হচ্ছে জেনারেলাইজড এক্সপ্রেশন 4টে পদার্থের জন্য। আমরা 4টের জায়গায় 10টা পদার্থ নিয়েও যদি হিসেব করতাম, হিসেবটা একটু বড় হতো, তখন 10 দুগুণে 20টা পদ নিয়ে আমাকে নাড়াচাড়া করতে হতো। সেই জন্য আমরা এর চেয়ে বেশি পদ নিইনি, অর্থাৎ n সংখ্যক পদের জন্য এই এক্সপ্রেশনটাকে আমরা জেনারেলাইজ করতে পারি, সার্বজনীন করতে পারি। কিভাবে করতে পারি দেখি। এই জেনারেলাইজড এক্সপ্রেশনে দেখতেই পাবে যে n নাম্বার অফ সাবস্টেন্স যদি M1 M2 ডট 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 Mn ভর বিশিষ্ট হয়,
তাদের স্পেসিফিক হিট S1 S2 Sn আপেক্ষিক তাপ বিশিষ্ট হয় এবং তাদের প্রাথমিক তাপমাত্রা T1 T2 Tn হয়, তাহলে জেনারেলাইজড এক্সপ্রেশনটা এরকম ধরনের দাঁড়াবে। অর্থাৎ n যদি 10 হয় তাহলে 10টা টার্ম উপরে পরপর যোগ হবে, তলায়ও তেমনি 10টা পদ হবে। n যদি 5টা হয় তাহলে 5টা হবে। অর্থাৎ দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন। তোমরা এই ফর্মুলাটার সাহায্যে এই রকম ধরনের অঙ্ক খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে, বেশি খাটতে হবে না। আর এর একটা করোলারি হিসেবে আমরা পরে দেখছি আর কি। ধরো যদি একই ধরনের সাবস্টেন্স মেশাই, তোমাদের যে অঙ্কটা আলোচনা করলাম সেই অঙ্কটায় দেখতে পেলে যে করোলারিটা আলোচনা করেছি সেই করোলারিতে জল মেশানো হয়েছে, সবগুলোতেই জল আছে। বা জল ছাড়াও যদি অন্য একই ধরনের পদার্থ হয়, চারটে আলাদা আলাদা ভর বিশিষ্ট একই ধরনের পদার্থ, তাহলে তাদের আপেক্ষিক তাপ একই হবে। অর্থাৎ ভর আলাদা হতে পারে, তাপমাত্রা আলাদা হতে পারে, কিন্তু যেহেতু পদার্থটা একই তাহলে আপেক্ষিক তাপের যে মান সেটা প্রত্যেকের ক্ষেত্রে একই হবে। তাহলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি S1 = S2 = Sn = S। এই সবগুলোর আপেক্ষিক তাপ যদি S বসাই তাহলে আমার যে এক্সপ্রেশনটা হাতে আসে, তাহলে এই রাশিমালার মধ্যে দেখো S1 S2 Sn এগুলো কিছুই থাকবে না, সবগুলোই S হয়ে গেল। তলাতেও তাই হয়ে গেল, লবেও S, হরেও S, অর্থাৎ নিউমারেটরেও S, ডিনোমিনেটরেও S। তাহলে এবার S কমন নিতে পারবো। তাহলে S কমন নিয়ে এক্সপ্রেশনটা লিখলাম, দিয়ে উপর নিচে S কেটে যাবে। S কেটে গেলে ফাইনাল যে এক্সপ্রেশনটা পাবো সেটা দেখো আরেকটু ছোট হয়ে গেছে, অর্থাৎ m1 × t1 প্লাস m2 × t2 প্লাস ... mn × tn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস ... mn। তাহলে বুঝতে পারছো যে আমাদের যে অঙ্কটা আমরা আলোচনা করলাম, এই শেষ যে ফর্মুলাটা, এই ফর্মুলাটায় বসালেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের আপেক্ষিক তাপের জন্য চিন্তা করতে হবে না, যেহেতু সব পদার্থগুলোই একই পদার্থ এবং একই পদার্থ থাকার জন্য আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের মান প্রত্যেকটার জন্যে একই হবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে আরেকটা প্রবলেম লেখো। এবার আমরা MST ফর্মুলাটা ব্যবহার করব, তার সঙ্গে সঙ্গে লেটেন্ট হিটেরও ক্যালকুলেশন সেটা হিসেব করব। প্রশ্নটা হচ্ছে what will happen if 7000 calorie of heat is extracted from 10 gram of water vapor at 100 degrees Celsius। অর্থাৎ 10 গ্রাম জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, সেখান থেকে 7000 ক্যালোরি তাপ যদি নিষ্কাশন করা হয় তাহলে কি ঘটবে? তোমরা ধরে নেবে latent heat of vaporization of water, ইউটা হবে না, 540 ক্যালোরি পার গ্রাম। আর latent heat of melting of ice সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এগুলো ধরে নাও। কি করব ধরে নিয়ে দেখ। প্রথমে water vapor at হ্যাঁ স্যার 7.5 আমি 39 গ্রাম water vapor at 100 ডিগ্রি সেলসিয়াস থেকে water at 100 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য আমাকে কতটা হিট এক্সট্রাক্ট করতে হবে না, আমার 1 গ্রাম ওয়াটার ভেপারকে যদি জলে কনডেন্স করতে হয় তাহলে হিট এক্সট্রাক্ট করতে হয় 540 ক্যালোরি। তাহলে আমার আছে 10 গ্রাম,
তাহলে 10 ইন্টু 5400 ক্যালোরি মানে হচ্ছে 5400 ক্যালোরি। এবার আমার ওয়াটার এট 100°C এসছে। 100°C উষ্ণতায় থাকা জলীয় বাষ্প থেকে আমরা 100°C উষ্ণতায় জলে পরিণত করলাম, তার জন্যে 5400 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হলো। এবার ওয়াটার অ্যাট 100°C থেকে আমরা ওয়াটার অ্যাট 0°C এই কনভার্সনটা চাইছি। তার মানে জলটা জলই আছে, তাহলে এর জন্য H=mst ফর্মুলা। H=mst ফর্মুলায় 10 ইন্টু 1 ইন্টু 100 মাইনাস 0 এত ক্যালোরি mst, তাহলে 1000 ক্যালোরি। এবার তাহলে আমার মোট এখনো পর্যন্ত খরচ হয়েছে, মানে খরচ হয়েছে বলবো না, আমার তাপ নিষ্কাশিত হয়ে গেছে করা, সেটা হচ্ছে 5400 আর 1000 মানে 6400, 6400। আমাকে কতটা করতে হবে না 7000। তাহলে হিট required to be extracted, to heat required, heat still required to be extracted, সেটা কি দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 7000 মাইনাস 5400 প্লাস 1000 এত ক্যালোরি মানে 600 ক্যালোরি। 600 ক্যালোরি তাপ আমায় এখনো নিষ্কাশন করতে হবে। এখনো যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে তা হচ্ছে এইটা। এরপর লেট, আচ্ছা 1 গ্রামটা শেষে লিখবো। ইফ 80 ক্যালোরি of it is extracted from water at 0°C, ice formed equal to 1 গ্রাম। তার মানে আমি যদি 0°C টেম্পারেচারে থাকা জল থেকে 80 ক্যালোরি হিট, 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করি, তাহলে যে পরিমাণ বরফ জমবে সেটা হচ্ছে 1 গ্রাম। তাহলে আমি কতটা তাপ নিষ্কাশন করতে পারবো? 600 ক্যালোরি। তাহলে ইউনিটারি মেথড চালাও। one by 80 gram, or if 600 calorie of it is extracted from water at 0°C, ice formed হচ্ছে 1 by 80 into 600 এত গ্রাম। তাহলে 80 by 600 by 80 মানে হচ্ছে 600 by 80 গ্রাম, সেটা মানে হচ্ছে 60 by 8 গ্রাম, মানে 30 by 4 মানে হচ্ছে 15 by 2 গ্রাম, মানে 7.5 গ্রাম। তাহলে 7.5 গ্রাম আমার বরফ তৈরি হবে। কিন্তু আমার জল কত ছিল? 10 গ্রাম। তাহলে 2.5 গ্রাম জলকে আমি 2.5 গ্রাম জলকে আমি বরফে কনভার্ট করতে পারবো না। তাহলে ফাইনালি it will be a mixture of 7.5 gram ice and 2.5 gram water, and the temperature will be finally 0°C। অর্থাৎ শেষে
আমার একটি মিশ্রণ তৈরি হবে যার মধ্যে 7.5 গ্রাম বরফ এবং 2.5 গ্রাম জল থাকবে এবং যার তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? নেক্সট পার্ট সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস আলোচনা করব আজকে, সেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল বাংলায় বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ওয়ার্ককে যখন হিটে কনভার্ট করা হয় তখন কতটা পরিমাণ আমরা হিট পাবো, বা ভাইস ভার্সা বলতে পারো। যদিও ভাইস ভার্সা সবসময় হয় না, হিট দিলে পুরোটা আমরা ওয়ার্ককে কনভার্ট করতে পারি না, সেটা তোমাদের সিলেবাসভুক্ত জিনিস নয়। আমরা এখানে ওয়ার্ককে হিটে কনভার্ট করব, হিটকে ওয়ার্কে নয়। এবং এক্ষেত্রে দেখতে পাবো, আমি একটা খুব সহজ উদাহরণ দিই, এর পিছনে একটা স্টোরি আছে, স্টোরিটা একটু জেনে রাখা ভালো। আজ থেকে প্রায় 200, 250, 300 বছর আগে একটা থিওরি চালু ছিল যেটাকে বলা হতো ক্যালোরিক থিওরি। ক্যালোরিক থিওরিটা কি না, ক্যালোরিক থিওরি হচ্ছে সেই সময় বিজ্ঞানীরা মনে করতেন যে ক্যালোরিক বলে কোনো একটা সাবস্টেন্স আছে, যে সাবস্টেন্সটা যখন কোনো একটা বডিতে প্রবেশ করে বডিটা গরম হয়ে যায়, যখন সাবস্টেন্সটা বডি থেকে বেরিয়ে যায় সেই বডিটা ঠান্ডা হয়ে যায়। তাহলে সুতরাং কোনো একটা বডি গরম বা ঠান্ডা সেটা ডিপেন্ড করছে ওই ক্যালোরিক কতটা পরিমাণ, ক্যালোরি বলছি না, ক্যালোরিক বলতো ওরা, ক্যালোরিক কতটা পরিমাণে উপস্থিত আছে বা অনুপস্থিত আছে। এবার যখন কাউন্ট রামকোর্ফ, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। সেটা হচ্ছে যখন উনি ড্রিল চালাচ্ছেন, কোথাও একটা গর্ত করবার জন্য ড্রিল ব্যবহার করছেন, ড্রিলটা যখন চলছে তখন সেই জায়গাটা, ড্রিলের মুখটা এবং যে জায়গাটায় গর্ত করার জন্য তিনি ড্রিলটা চালাচ্ছেন সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে। পরিবেশ, ক্যালোরিক থিওরিতে আরও একটা কথা বলা ছিল যে ক্যালোরিক থিওরি এটাও বলতো যে যখন তোমার কোনো জায়গা থেকে ক্যালোরিক এসে কোনো একটা বস্তুতে প্রবেশ করবে, বস্তুটা যখন গরম হয়ে যাবে তখন যে জায়গা থেকে ক্যালোরিক এসে প্রবেশ করবে সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, ভাইসি ভার্সা। অর্থাৎ পরিবেশ থেকে ক্যালোরিক যদি এসে প্রবেশ করে কোনো একটা বডির মধ্যে, পরিবেশের টেম্পারেচার কমে যাবে, বডিটা গরম হয়ে যাবে। কাউন্ট রামকোর্ফ দেখলেন যে যখন উনি ড্রিল চালাচ্ছেন তখন ড্রিলের ফলাটা এবং যে জায়গাটার উপর ড্রিল চালাচ্ছেন সেটাও গরম হয়ে যাচ্ছে। উনি জলে ডুবিয়ে ড্রিল করতে আরম্ভ করলেন, দেখলেন জলটা গরম হয়ে গেল, এমনকি এত গরম হয়ে গেল যে ইট স্টার্টেড বয়েলিং, ফুটতে আরম্ভ করে দিল। এবং এই যে হিট প্রোডাকশান, এই হিট প্রোডাকশানটা পরিমাণটা বেশি হচ্ছে যখন উনি ভোঁতা ড্রিল ব্যবহার করছেন। অর্থাৎ শার্প ড্রিল বিট না নিয়ে যদি ভোঁতা ড্রিল দিয়ে ড্রিলিং করার চেষ্টা করেন, অর্থাৎ যেখানে ফ্রিকশনাল ড্র্যাগটা যেখানে বেশি সেই রকম ড্রিল যদি ব্যবহার করার চেষ্টা করেন, দেখলেন যে ওই হিট প্রোডাকশানটা অনেক বেশি হচ্ছে এবং আশপাশে জলটা গরম হয়ে যাচ্ছে। জলের মধ্যে ডুবিয়ে তোমার ড্রিলিং করার সময় দেখা যাচ্ছে যে জলটা ফুটে এমনকি ফুটতে থাকছে, এত গরম হয়ে যাচ্ছে। তা এটা তো ক্যালোরিক থিওরির সঙ্গে মিলল না, কারণ ক্যালোরিক থিওরি বলেছিল পরিবেশ থেকে যদি ক্যালোরিক আসে তবেই একটা জিনিস গরম হয় এবং সেই ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা কমে যায়, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা ছিল। কারণ জলের মধ্যে ডুবিয়ে আমি করছি মানে জলটাই হচ্ছে আমার এখানে পরিবেশ, জলটাই হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে জল থেকে তাপ যদি ওই সিস্টেমের মধ্যে প্রবেশ করে তাহলে দ্য ওয়াটার উইল বিকাম কুলার। তাহলে এটাই ক্যালোরিক থিওরির প্রতিপাদ্য বিষয় ছিল, কিন্তু তা হলো না। তখন এই ক্যালোরিক থিওরি আস্তে আস্তে বাতিল হয়ে গেল।
আমরা বর্তমানে যে থিওরিটা পড়াশোনা করি সেটা হচ্ছে হিট অ্যাজ এ মেকানিক্যাল ফর্ম। মেকানিক্যাল ফর্ম মানে সহজ কথায় তাপকে কার্যে পরিণত করা যায়, যেমন উল্টোটাও সম্ভব, কার্যকেও তাপে পরিণত করা যায়। এমনকি কার্যকে তাপে পুরোপুরি পরিণত করা যায়। কার্য যত বেশি হবে তাপও তত বেশি হবে এবং তারা পরস্পর সমানুপাতিক। ওয়ার্ক অ্যান্ড হিট আর proportional, directly proportional to each other. সহজ উদাহরণ, শীত করছে, শীতকালে আমরা হাতের তালুগুলো ঘষতে লাগলাম, দেখা গেল গরম হয়ে গেল হাতের তালুগুলো, এবং যত বেশি ঘষবো তত বেশি গরম হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে এটাই বলতে পারি যে the work is proportional to H, মানে ওয়ার্ক কৃতকার্য W, it is proportional to heat H। এই সম্পর্কটা বুঝতেই পারছো, একটা সমানুপাত চিহ্ন আছে মানে একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্টটাকে জে দিয়ে লেখা হয়। এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এর আর একটা নাম হচ্ছে যে ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে এটাকে জুলস কনস্ট্যান্টও বলা হয়, জুলের ধ্রুবক। জেমস প্রেসকট জুল এই তাপ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, ওনার নাম অনুযায়ী এটাকে জুলস কনস্ট্যান্ট বলা হয়। এর একটা মান আছে, এই জের ভ্যালু হচ্ছে 4.2 × 10⁷ আর পার ক্যালোরি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই রিলেশনে জে ইকুয়াল টু W/H, তাহলে ডাব্লু তার মানে জে এর একক কী হবে? ডাব্লুর একক বাই এইচ এর একক। ডাব্লু হচ্ছে কৃতকার্য। সিজিএস পদ্ধতিতে আমরা ডাব্লুটাকে কিসে মাপি? আর্গে মাপি। তাপটাকে কিসে মাপি? ক্যালোরিতে মাপি। তাহলে 4.2 × 10⁷ আর পার ক্যালোরি। আবার ওয়ার্ক ইউনিটে দেখেছি 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে আমরা এখানে এই 10⁷ আর্গের বেলা বদলে 4.2 জুল পার ক্যালোরি এটাও লিখতে পারি। এটা হচ্ছে হাইব্রিড সিস্টেম, কারণ একটা সিজিএস আছে, ক্যালোরিটা সিজিএস আর জুলটা এসআই, তাহলে এটা সিজিএসও নয় এসআইও নয়, হাইব্রিড সিস্টেম। আবার হিট ইউনিটে, এটা তো গেল ওয়ার্ক ইউনিটে, আর হিট ইউনিটে আবার দেখা যায় 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল হিট ইউনিটে। তাহলে এই জিনিসটাকে আমরা তো লিখতেই পারি এইভাবে, 4.2 জুল বাই 1 ক্যালোরি, পারি লিখতে এই জিনিসটাকে। এই তলায় 1 ক্যালোরিটাকে আমরা 4.2 জুল আবার লিখে দিলাম। তাহলে সব কেটে কুটে গিয়ে 1 হয়ে গেল, এবং এটা হচ্ছে ডাইমেনশনলেস। কোন সিস্টেমে? না এসআই সিস্টেমে। ডাইমেনশনলেস শুধু নয়, তার ভ্যালু হচ্ছে 1। সহজ কথায় বলতে গেলে দ্য জুলস কনস্ট্যান্ট ভ্যানিশেস ইন এসআই সিস্টেম। 1 হয়ে গেল মানে তো W = H হয়ে গেল, অর্থাৎ জুলস কনস্ট্যান্টটা এসআই সিস্টেমে ভ্যানিশ করে যায়, এর কোনো ভ্যালু থাকে না এবং বুঝতেই পারছো ডাইমেনশনলেস হয়ে যায়। এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা মানে সাধারণভাবে হিসেব করতে পারি ওয়ার্ক ডান থেকে কতটা হিট পাওয়া যাবে। তবে জেনারেলি আমরা হিট থেকে ওয়ার্ক পেতেই পছন্দ করি বেশি, বাস্তবে উল্টোটা পছন্দ বিশেষ করি না। তার কারণ হচ্ছে আমরা সাধারণভাবে হিট এনার্জি
দিয়ে ওই একটা উদাহরণ দিলাম যে আমার শীত করছে, আমি হাত রগড়ালাম, শরীর গরম হয়ে গেল, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারও মানে বাস্তবে আমরা হিট এনার্জিকে কাজে লাগিয়ে ওয়ার্ক পাই। কিন্তু সেই ক্ষেত্রে এটা ভেবে নিও না যে আমি যদি তার মানে 1 জুল হিট এনার্জি অ্যাপ্লাই করি, কোনো একটা সিস্টেম আমায় 1 জুল কাজ ফেরত দেবে। কারণ W=H হয়ে গেছে এখন এসআই সিস্টেমে, W=H হয়ে গেছে, মানে 1 জুল কাজ করলে আমি 1 জুল হিট পাবো, সেটা সত্যি। কিন্তু 1 জুল হিট এনার্জি দিলে 1 জুল কাজ পাবো না, অর্থাৎ ওয়ার্ক ডানটা কিন্তু 1 জুল পাবো না। তার মানে এই কনভার্সনের যে রুলটা, এটা কিন্তু ইউনিডাইরেকশনাল, অর্থাৎ ওয়ার্ক টু হিট, আমি কতটা কাজ করলাম আর কতটা হিট পেলাম। উল্টোটা কিন্তু সত্যি নয়, আমরা কোনো একটা সিস্টেমে যতটা হিট দেব, যত ক্যালোরি হিট দেব, ততটা ওয়ার্ক ডান পাবো না। এক্ষুনি সৌমালো ক্যাক করে ধরবে, তাহলে স্যার কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল তো ভায়োলেট করে যাবে, না যাবে না। আমি এর চেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে করতে চাইছি না, ব্যাপারটা জটিল হয়ে যাবে। এবং ওইখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আসে আর কি, যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ হিট একটা সিস্টেমে দিয়েছি, সে কতটা ওয়ার্ক আমাকে আউটপুট দেবে, সেই ক্যালকুলেশন বা সেই এক্সপ্রেশনটা আমরা পাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ার আমাদের এখানে এখতিয়ার নেই। থার্মোডাইনামিক্স কথাটার মধ্যেই বুঝতে পারছো, তাপ গতিবিদ্যা। থার্মো মানে তাপ, আর ডায়নামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা। তাহলে থার্মোডাইনামিক্স হচ্ছে তাপ গতিবিদ্যা, সেখানে এই বিষয়গুলো আরও ডিটেলে পড়ানো হয়। এমনকি একটা জিনিস বলে রেখে দিই তোমাদের, সেটা হচ্ছে এই ধরো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানেও তো বেসিক্যালি হিট টু ওয়ার্ক কনভার্সন হয়। তার মানে কয়লা পোড়ানো হচ্ছে, কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা দিয়ে জলকে ফুটিয়ে বাষ্প করে সেই বাষ্পের চাপে টারবাইনের ব্লেড ঘোরানো হয়। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এইটা। কিন্তু একটা জিনিস বলে রাখি, আমরা যতটা পরিমাণ কয়লা পোড়াই, তার মোটামুটি মানে যত জুল হিট তার ফলে উৎপন্ন হয়, তার মোটামুটি ধরে রাখো প্রায় 60% আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারি। অর্থাৎ আমি যে কয়লাটা খরচ করছি বা যে হিট এনার্জিটা কয়লা পুড়িয়ে তৈরি করছি, সেটা যদি 100% বলি, আমাদের যে আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা পাই, সেটা মোটামুটি ওই 50 to 60%, তার চেয়ে বেশি নয়। বাদ বাকি শক্তিটা অন্যান্য প্রকার কাজে ব্যবহৃত হয়ে যায়, তাপমাত্রা বাড়িয়ে দেয় সিস্টেমের, সেই তাপমাত্রা মানে তাপ পরিবেশে খানিক নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাপার আছে। তা এই হচ্ছে ওয়ার্ক এনার্জি কনভার্সন। আরেকটা বিষয় ঢুকবো আমরা, সেটা আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে স্যার, হ্যাঁ আপনি বললেন না হিট ক্যান নেভার বি কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি, মানে গোটাটা কমপ্লিটলি করা যাবে না। হুম স্যার, আমাদের বইতে একটা মানে ছোট করে লেখা আছে যে ওটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা পার্ট। সেকেন্ড লতে অন্য জিনিস জানতে পারি, ফার্স্ট লতে অন্য জিনিস জানতে পারি। ফার্স্ট ল বলে দেয় আমায় করা যাবে না, দ্বিতীয় সেকেন্ড ল আমায় বলে দেয় যে তোমার কতটা করা যাবে বা কতটা করা যাবে না, তার একটা হিসেব করে দেয়। এবং সেকেন্ড ল জানিয়ে দেয় আমাকে যে হিট সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, অর্থাৎ ডাইরেকশন অফ হিট ফ্লো এর আগে কিন্তু কোনো থিওরিতে বলা হয়নি। ডাইরেকশন অফ হিট ফ্লো প্রথম আমরা সেকেন্ড ল থেকে জানতে পারি। অর্থাৎ আমরা যে মুখে এতদিন বলে এসেছি যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপের প্রবাহ হয়, হিট অলওয়েজ ফ্লোজ ফ্রম হটার বডিজ টু কোল্ডার বডিজ, এই ডিরেকশন অফ হিট ফ্লো, এই ডিরেকশন অফ হিট ফ্লোটা কিন্তু সেকেন্ড ল বলার আগে, সেকেন্ড ল তৈরি হওয়ার আগে কিন্তু কোথাও এক্সপ্লিসিটলি বলা ছিল না। যাকে আমাদের দরকার নেই এখন ওইগুলো মাথা দেওয়ার, যখন আসবে তখন দেখা যাবে।
যে জায়গাটায় এখন আমি ঢুকতে চাইছি একটু, সেটা হচ্ছে দেখবে কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলোকে হিট দিলে তারা, সলিড সাবস্টেন্সের কথা বলছি, কঠিন পদার্থের কথা বলছি, সেই সমস্ত সাবস্টেন্সগুলো তাপ দিলে তরলে পরিণত হয়, গলে যায়। আবার কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো আবার গলে না, সেগুলো সরাসরি ভেপার হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। তোমরা খুব ভালো করেই জানো যে প্রথম প্রসেসটাকে বলা হয় মেল্টিং, দ্বিতীয় প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। বাংলায় বোধহয় কি বলে জানো, সাবলিমেশনের বাংলা হচ্ছে মনে পড়ে না সব সময়, মানে যে যে সমস্ত পদার্থ উদ্বায়ী বলি আমরা, যেমন ধরো ন্যাপথলিন, কর্পূর, এইগুলো ঊর্ধ্বপাতন ঘটে, ঠিক মনে পড়েছে, ঊর্ধ্বপাতন ঘটে এই পদার্থগুলোর। আর কিছু কিছু পদার্থ, বেশিরভাগ পদার্থই তাপ দিলে তরলে পরিণত হয়, এটা আমরা দেখেছি। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন এরকম হয়। এই কেন এরকম হয় এই কথাটা বোঝবার আগে একটা জিনিস আমায় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা পদার্থের তিনটে অবস্থা সম্বন্ধে পরিচিত, তাছাড়াও আরো দুটো অবস্থা হয়, সেটা আমাদের পাঠ্য বিষয়ে অন্তর্গত নয়। প্লাজমা স্টেট বা বোস-আইনস্টাইন কনডেনসেট, এই যে আরো দুটো স্টেট অফ ম্যাটার হয়, পদার্থের অবস্থা হয়, সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমরা পদার্থের তিনটে অবস্থা নিয়ে ব্যস্ত। এইবার এই পদার্থগুলোকে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রায় যদি রাখা হয়, বা বলতে পারো নির্দিষ্ট চাপে রেখে যদি তাপ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে পদার্থগুলো যেগুলো ঊর্ধ্বপাতিত হতো সেইগুলো তরলে পরিণত হচ্ছে, এবং তারপর আবার বাষ্পে পরিণত হচ্ছে আরও তাপ দিলে। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আমরা অনুভব করি, সেই বায়ুমণ্ডলীয় চাপে কিন্তু সবসময় সব পদার্থ কিন্তু তরলে পরিণত হয় না। তাহলে এখানে মূল পার্টটা কে প্লে করছে না, প্রেশার। অর্থাৎ যেটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে সম্ভব হচ্ছে না, সেটা হয়তো অন্য কোনো বায়ুমণ্ডলীয় চাপ, আমি কম কি বেশি সেটাই আসছি না, অন্য কোনো একটা বায়ুমণ্ডলীয় চাপে সেটা সম্ভব হতেই পারে। তা এই যে ঘটনাটা, তার মানে অর্থাৎ এটাই বলার যে সব পদার্থেরই মেল্টিং বা সাবলিমেশন বা ভেপারাইজেশন, এই তিনটি ঘটনা, অর্থাৎ সলিড টু লিকুইড সেটা হচ্ছে মেল্টিং, লিকুইড টু ভেপার সেটা হচ্ছে ভেপারাইজেশন, সলিড টু ভেপার সেটা হচ্ছে সাবলিমেশন, উল্টোটাও সম্ভব, কনডেনসেশন বলা হয়। তা এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সব পদার্থের বেলাতেই সম্ভব, কিন্তু আমরা দেখতে পাই না সেটা। প্রেশারের ভ্যালু আমাদের যেটা থাকলে ওই ঘটনা, তিনটে ঘটনাই দেখতে পাবো, সেটা সবসময় আমাদের উপস্থিত থাকে না। অর্থাৎ সব পদার্থ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এই তিনটি দৃশ্য আমাদের দেখায় না। তো এবার বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন প্রত্যেকটি সাবস্টেন্সেরই একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ আছে, যে উষ্ণতা এবং চাপে প্রত্যেক প্রকার অবস্থা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে। কথাটা ক্লিয়ার হলো না, ইংরেজিতে একবার বলি যে দেয়ার ইজ সাম ভ্যালু অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দেয়ার ইজ সাম ডেফিনিট ভ্যালু অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার of every substance in which they remain in equilibrium condition in all three states, that is solid, liquid and gas. অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, ধরা যাক একটা পাত্রের মধ্যে বরফ আছে, বরফটা খানিক গলেছে, বরফ গোলা জলও আছে, আবার পাত্রটা একদম টইটম্বুর ভর্তি নয়, পাত্রের উপরটা খানিক ফাঁকাও আছে, অর্থাৎ সেই জায়গায় কি আছে না, জলীয় বাষ্পও আছে। ওয়াটার ভেপার ইজ অলসো প্রেজেন্ট।
এই তিনটি জিনিস একই সঙ্গে উপস্থিত হয়ে আছে, কিন্তু তুমি তো বলবে খানিকটা বাদে স্যার বরফটা গলে জল হয়ে যাবে। না, আমি সেরকমভাবে রাখবো না। আমি তাপমাত্রা এবং চাপ এই দুটিকে এমনভাবে মেনটেন করব যাতে করে যতটা বরফ ছিল ততটা বরফই থাকবে বরাবর, যতটা জল ছিল ততটা জলই থাকবে, যতটা ভেপার ছিল ততটা ভেপারই থাকবে। অর্থাৎ কোনো প্রকার ফর্মে কনভার্টেড হবে না, কোনো প্রকার অবস্থা অন্য কোনো প্রকার অবস্থায় কিন্তু পরিণত হবে না। এই যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপের মানে এই ঘটনাটা ঘটা সম্ভব, সেই চাপের এবং তাপমাত্রার মানটিকে ওই পদার্থের ত্রিক বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। ট্রিপল পয়েন্ট তাহলে কি? ট্রিপল পয়েন্ট হচ্ছে একটা চাপ আর একটা তাপমাত্রার মান, যে চাপ এবং তাপমাত্রার মানে কোনো পদার্থ তার তিনটি অবস্থাতেই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, কেউ কোনোটায় পরিণত হতে যায় না, অর্থাৎ তারা ঝগড়াঝাটি করে না। এই যে উষ্ণতাটা, এটা বরফের বেলায়, জলের বেলায় ওই মোটামুটি লক্ষ্য করে দেখা গেছে 273.15 ডিগ্রি সেলসিয়াস, আর চাপেরও একটা মান আছে 273.15 কেলভিন, সেলসিয়াস নয়, ভুল বললাম, 273.15 কেলভিন, মানে যেটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বলে জানি। উষ্ণতাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর চাপের একটা মান আছে, আমার এই মুহূর্তে মনে নেই, 75 পয়েন্ট সামথিং, এরকম একটা ভ্যালুতে যদি রাখা হয় দেখা যাবে বরফ জলে, জল বরফে, বা উল্টো ঘটনাটা, অর্থাৎ তোমার মানে বাষ্প জলের মধ্যে বা বাষ্প বরফে পরিণত হচ্ছে না। আবার হয়তো এমন কোনো চাপের মান নির্ণয় করা সম্ভব হবে যে চাপ প্রয়োগ করলে বরফটা, আমাদের যে সাধারণ বরফ, জল থেকে যে বরফ হয়, সেই বরফ সরাসরি বাষ্পে পরিণত হবে, জলে পরিণত হবে না। সেই চাপের একটা মান নিশ্চয়ই আছে, সেই মানটা আমরা জানি না, আছে। যে কারণে একটা উদাহরণ দিই, ড্রাই আইস, যেটাকে শুষ্ক বরফ বলা হয়, সেটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে কেন? এই কঠিন কার্বন ডাইঅক্সাইড সরাসরি কার্বন ডাইঅক্সাইড ভেপারে রূপান্তরিত হয়, তরল কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় না। বাট ফর কার্বন ডাইঅক্সাইড অলসো দেয়ার ইজ সাম ভ্যালু অফ প্রেশার। নিশ্চয়ই কোনো একটা এমন চাপের মান পাওয়া যাবে যে চাপে কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে রাখলে সেটা তরলে পরিণত হবে এবং তরল কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে গ্যাসে পরিণত হবে। অর্থাৎ সবটাই নির্ভর করছে ওই ট্রিপল পয়েন্টের ভ্যালু। অর্থাৎ ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে দেখব আমরা তোমার সবগুলো শান্তিপূর্ণ সহাবস্থানে আছে, কিন্তু ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে তিনটি কার্ভ, তিনটি বক্র এসে মিট করে। কোন তিনটি বক্র? না, একটা হচ্ছে সলিডিফিকেশন কার্ভ, একটা হচ্ছে মেল্টিং কার্ভ, মেল্টিং আর সলিডিফিকেশন কার্ভ অবশ্য একটাই, একটা হচ্ছে সাবলিমেশন কার্ভ, আর একটা হচ্ছে ভেপারাইজেশন কার্ভ। এই তিনটি কার্ভ লাইন গ্রাফে প্লট করলে, অর্থাৎ আমি যদি একটা এমন গ্রাফ আঁকি, অর্থাৎ আমি গ্রাফটা একটা সিমুলেশন করে আঁকছি, কারণ এক্স্যাক্ট ভ্যালুগুলো মনে রাখা কারোর পক্ষে সম্ভব নয়। ধরো এদিকে আমার তোমার টেম্পারেচার, এদিকে হচ্ছে প্রেশার, এই প্রেশার আর টেম্পারেচারের একটা গ্রাফ, সেইখানে এই রকম আমার দেখা গেল এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ। এই তিনটে লাইন, অর্থাৎ এই তিনটে লাইন মিট করছে যে পয়েন্টটা, সেটি হচ্ছে আমার ট্রিপল পয়েন্ট। এবার তার মধ্যে এই তিনটের মধ্যে এইটা যদি ধরো সাবলিমেশন কার্ভ হয়, এটা হয়তো মেল্টিং কার্ভ, এটা হয়তো ভেপারাইজেশন কার্ভ, মেবি উল্টোও হতে পারে, কিন্তু আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। এই ট্রিপল পয়েন্টে এই তিনটে কার্ভ মিট করছে মানেই হচ্ছে এই ট্রিপল পয়েন্টে সলিড, লিকুইড, ভেপার এই তিনটে অবস্থায় কিন্তু থাকছে, এমন নয় যে কোনো একটা থাকছে না। বেশ, ট্রিপল পয়েন্ট নিয়ে আপাতত আমাদের আলোচনা শেষ। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে টাইম ল্যাপস অফ মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন। টাইম ল্যাপস মানে কি? দেখবে মাঝে মধ্যে
ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাওয়া যায় যে একটা গাছের বীজ পোঁতা হয়েছে, সেই বীজটা জল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে গাছটা বীজ থেকে গাছ গজাচ্ছে, গাছটা বড় হচ্ছে, সেখান থেকে ফুল ধরছে, ফল ধরছে, ফলটা বড় হয়ে যাচ্ছে। হয়তো সবটা, আমি যেমন একদিন একটা পামকিন প্রোডাকশন, কুমড়ো তৈরি হচ্ছে, কুমড়ো গাছে দেখছিলাম সব কুমড়ো তৈরি হতে 3 মাস সময় নিয়েছে, বীজ পোঁতা থেকে 3 মাস কি 3.5 মাস সময় নিয়েছে। ওরা এবার সেটাকে একটা ক্যামেরা ফিট করে রেখে দিয়েছিল, ওই 3.5 মাসের গোটা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করেছে, হয়তো 10 গুণ 20 গুণ স্পিডে চালিয়েছে। সেই স্পিডে চালাতে ব্যাপারটা হয়তো সামান্য টাইমে দাঁড়িয়েছে আর কি। এবং সেই টাইমের মধ্যে দেখা গেল আস্তে আস্তে বীজ থেকে গাছ বেরোলো, সেখান থেকে গাছে মানে পাতা গজালো, গাছটা বড় হলো, ফুল ধরলো, ফল ধরলো, ফলটা বড় হলো। এত ঘটনা টাইম ল্যাপসে দেখিয়ে দেওয়া যায়। আমরাও এখানে টাইম ল্যাপসই দেখবো। একটাকে বলা হয় মেল্টিং কার্ভ, আর একটাকে বলা হয় আচ্ছা, ধরা যাক এদিকে তাপমাত্রা আমি প্লট করছি T°, এখানে হচ্ছে, না ভুল করলাম, এখানে ধরো আমি প্লট করছি হচ্ছে টাইম, সময়, এদিকে হচ্ছে থিটাটাই হচ্ছে টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস ইউনিটে ধরো মাপছি, এটা সেকেন্ড ইউনিটে মাপছি। আমি জলের ক্ষেত্রেই আলোচনা করি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো বরফ, এই জায়গাটা হচ্ছে 0°C, আমি দেখো এখানে -1 -2 এগুলো আছে, এদিকে +1, মানে এইটা আমার 0, এইটা আমার 0, তাহলে এখানে 1 2 3 4 এদিকে গেছে, আর এদিকে -1 -2 এরকম গেছে। আচ্ছা, টাইম যখন শুরু হলো তখন ধরা যাক বরফের টুকরোটার টেম্পারেচার -2°C। এইবার সময় বাড়ছে আস্তে আস্তে, বরফের উষ্ণতা, বরফখণ্ডের উষ্ণতা বাড়ছে। ধরা যাক বরফখণ্ডের উষ্ণতা বাড়তে বাড়তে এই সময় পরে, এই এতটা সময় পরে বরফের উষ্ণতা 0°C এসে পৌঁছালো। এইবার যতক্ষণ মেল্টিং বা গলন চলবে ততক্ষণ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাহলে ততক্ষণ তাপমাত্রাটা ফিক্সড থাকবে, তাপমাত্রাটা টেম্পারেচারটা ফিক্সড রইল মেল্টিং পয়েন্টে। টাইম চলছে, কতক্ষণ এইরকম ঘটনা ঘটবে না, যতক্ষণ না পুরো বরফটা গলে জলে পরিণত হবে। এইবার এই অবস্থায় দেখা গেল যে পুরো বরফটা এতটা সময় বাদে পুরো বরফটা গলে গেছে, অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে, এইখানটা হচ্ছে মেল্টিং চললো আমার। এরপর আরও যদি সময় তুমি পেরোতে দাও, থার্মোমিটার রিডিংয়ে দেখবে যে তোমার টেম্পারেচার, ওই বরফ গোলা জলের টেম্পারেচার 0 থেকে বেড়ে 1°C 2°C এইভাবে বাড়ছে। এইটাকে বলা হয় মেল্টিং কার্ভ। তাহলে সলিডিফিকেশন কার্ভ এর ঠিক উল্টোটা হবে। সলিডিফিকেশন কার্ভ যদি বলি, মেল্টিং কার্ভের বাংলা হচ্ছে গলন লেখো, আর এটাকে হচ্ছে সলিডিফিকেশন হচ্ছে কঠিনীভবন লেখো, কঠিনীভবন লেখো, লেখো মানে মানে কার্ভ। তাহলে এখানে কীরকম দাঁড়াবে, এখানে তো টাইম সেকেন্ড এককে তলার দিকে, এইখানে তাপমাত্রা θ°C এককে উপরের দিকে। প্রথমে তাপমাত্রা বেশি ছিল, তাপমাত্রা আমি ঠান্ডা করছি জলকে, এইখানে ধরো সে 0°C উষ্ণতায় পৌঁছালো জলটা, এখানে হয়তো 4°C ছিল। এইবার কঠিনীভবন চলছে, অর্থাৎ জল বরফে পরিণত হচ্ছে, তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন নেই, এইখানে গোটা জলটা বরফে পরিণত হয়ে গেল। এই সময়টা ধরে তাহলে কি চললো না, সলিডিফিকেশন চললো, বা বাংলায় হচ্ছে কঠিনীভবন। সলিডিফিকেশনের ঘটনা ঘটতে থাকলো, তারপর আরও যত সময় যাবে তাহলে বরফের তাপমাত্রা আরও কমবে, অর্থাৎ এই গ্রাফটার ঠিক উল্টো গ্রাফ হচ্ছে এইটা, এটা হচ্ছে কঠিনীভবন লেখ। বেশ, আজকে এই অবধি থাক, আমরা আরও অনেকগুলো জিনিস বাকি আছে ওই চ্যাপ্টারে,
সেই জায়গাগুলো আমরা পরের দিন আলোচনা করব। হোপস এক্সপেরিমেন্ট বা ইত্যাদি, অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার ভেপার ইত্যাদি আলোচনা করব, ডিফারেন্স বিটুইন গ্যাস অ্যান্ড ভেপার। আজকে যে অংশটা আলোচনা করলাম সেখানে কারোর প্রশ্ন থাকলে করে ফেলো। আছে? তার মানে আমরা ছোটবেলা থেকে ভুল লিখতাম। কোনটা ভুল লিখতে? মানে একটা কোশ্চেন আসতো যে বিএমপি থাকছে ইংলিশ সাবলিমিনেশন অকার, আর ওটা তো সব কটাতেই হয়। হ্যাঁ, এরকম ভুল অনেক পাবে পরবর্তীকালে। তবে একটা জিনিস বলি সৌমাল্য, সেটা ভুল নয়। মিউট করো। ব্যাপার হচ্ছে যে ওটাকে ভুল না বলে ওটাকে বলা উচিত যে আমরা সাধারণ অবস্থায় যেটা চোখে পর্যবেক্ষণ করতে পারি আমরা ছোটদের সেটাই শেখাই। ঠিক আছে? আমরা যেটা বিশেষ পরীক্ষার সাহায্যে, বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পর্যবেক্ষণ করতে পারি সেটা তো ছোটদের শেখানো সম্ভব নয়। তাহলে ছোটদের কি শেখাতে হবে না, ছোটদের যেটা তাদের স্বাভাবিক অভিজ্ঞতা, তারা চারপাশে যা দেখছে সেই অভিজ্ঞতাটার ভিত্তিতে তাকে শেখাতে হবে। নাহলে তাকে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র বোঝাতে যাও, না রে আসলে এইগুলো হয়, সে কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সেই জন্য বলতে পারো আমরা ম্যাক্রোস্কোপিক ভিউটা অনেক সময় ছোটদের শেখাই, কিন্তু ভেতরের গল্প আস্তে আস্তে যত বড় হয়, যত তার মাথায় নেবার ক্যাপাসিটি বাড়ে, তারপর সেগুলো আস্তে আস্তে তার মাথায় ইনপুটে দেওয়া হয়। তাই নয় কি? হ্যাঁ স্যার। এটাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই সৌমাল্য। তুমি ক্লাস 7-8-এ ম্যাথামেটিক্সের চ্যাপ্টারে অঙ্কের মানে অঙ্ক তোমাদের যে ম্যাথামেটিক্স আছে তাইতে নিশ্চয়ই এই অঙ্ক করেছো যে আম, একটা নৌকো যাচ্ছে নদীর মধ্যে, নৌকোর ভেলোসিটি এত, নদীর রিভার কারেন্টের ভেলোসিটি এত, তাহলে আপস্ট্রিম গেলে কত সময় পৌঁছবে, ডাউনস্ট্রিম গেলে কত সময় পৌঁছবে, মনে পড়ে? হ্যাঁ স্যার। এরকম অঙ্ক ছিল তো? স্যার এই বছর হবে। এই বছরও আছে। বাট হ্যাভ ইউ এভার থট দ্যাট ভেলোসিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস এবং তাদের অ্যালজেব্রাইক নিয়মে ডাইরেক্ট যোগ বিয়োগ করা যায় না? হ্যাঁ, তখন তো একটা ডাইরেকশন লাগবে। যায় বলতে আমরা ওই তোমার রেজাল্টেন্ট মানে ভেক্টরের রেজাল্টেন্টের যে ফর্মুলা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, এই ফর্মুলায় আমরা বিশেষ শর্ত লাগাচ্ছি যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যান্ড থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, আমরা একবার আমরা যে রেজাল্টটা পাচ্ছি আর ইকুয়াল টু পি প্লাস কিউ পাচ্ছি, আর একবার আর ইকুয়াল টু পি মাইনাস কিউ পাচ্ছি। তা এত কিছু বুঝে তো তখন অঙ্ক করিনি, এত কিছু বুঝে তখন অঙ্ক করিনি, সুতরাং অঙ্ক আটকায়ও নি। তা সুতরাং ওটা নিয়ে ভেবো না। যেখানে যে কনসেপশনটা থাকা দরকার যে বয়সে, সেই কনসেপশনটা সেই বয়সে ঠিক দিয়ে দেওয়া হয় আর কি, সেইভাবেই। তবে চেষ্টা করি অনেক সময় মাস্টারমশাইরা একটা কাজ করেন যেটা হচ্ছে সহজকে সহজতর করবার জন্য ব্যাপারটা এত বেশি সিম্পলিফাই করে ফেলেন যে চিরকালের জন্য মানে একটা পার্মানেন্ট ইমপ্রেশন ছাত্রছাত্রীর মাথায় ঢুকে যায়, যেটা নিশ্চয়ই মিসকনসেপশন, মানে একটা মিসকনসেপশন মাথায় ঢুকে যায়। সেই মিসকনসেপশনটা যেন না হয়, যে ব্যাপারটা জটিল সে ব্যাপারটা আমি সিম্পলিফাই করব নিশ্চয়ই, কিন্তু সিম্পলিফাই করতে গিয়ে তার যেন আসল জায়গাটা আমি যেন মানে নষ্ট না করে ফেলি। যেমন আমি কোনো কোনো মাস্টারমশাইয়ের মুখে বলতে শুনেছি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নিউটনস থার্ড ল অফ মোশন, টু এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, পড়েছো তোমরা সকলে? এইটা বোঝাতে গিয়ে মাস্টারমশাই বলছেন ক্লাসে যে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এই কথাটা খাটে না এখানে। খাটে না কেন? ঢিলটি মারলে ঢিলটা যেখানে গিয়ে আঘাত করলো, সে যতটা আঘাত পেলো সেটা যদি অ্যাকশন হয়, সে ঢিলের গায়ে যতটা আঘাত দিল, তার শরীর যতটা ঢিলের গায়ে আঘাত দিল, সেইটা হচ্ছে রিয়াকশন ফোর্স। সে আবার নিয়ে ঢিল আরেকটা ছুঁড়বে তবে রিয়াকশন ফোর্স আসবে এমন নয়। রিয়াকশন ফোর্স অ্যান্ড অ্যাকশন ফোর্স একই সঙ্গে প্রযুক্ত হয়। অর্থাৎ তুমি দেওয়ালে ঘুষি মারলে, তুমি একটা অ্যাকশন করলে দেওয়ালের উপর ফোর্স অ্যাপ্লাই করলে, দেওয়াল খানিকটা বাদে তোমাকে রিয়াকশন ফোর্স ফেরত দেবে, এরকম হয় না কিন্তু।
অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার অকার সাইমালটেনিয়াসলি, তাই তো? কিন্তু এই কথাটা যদি মাস্টারমশাই হ্যাঁ স্যার। বলেন যে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা বাংলা প্রবাদ একটা, এটা টিট ফর ট্যাট আর কি, যে আমাদের প্রবাদ আছে সেই প্রবাদের একটা বাংলা ভার্সন। তা সেইটাকে যদি এইখানে টেনে নিয়ে আসেন তাহলে তো ছাত্রের মাথায় মিসকনসেপশন ঢুকতেই পারে। তা সুতরাং আমরা সরলীকরণ করব নিশ্চয়ই, কিন্তু সেই সরলীকরণ করতে গিয়ে যেন এমন উদাহরণ টেনে না নিয়ে আসি যে উদাহরণটা ওই ঘটনাটা বা ওই ফেনোমেননটা সম্পর্কে ছাত্রছাত্রীর মাথায় একটা মিসকনসেপশনের জন্ম দেয়। এই ব্যাপারটা মাস্টারমশাইদের খুব সাবধান থাকতে হয়, এবং যিনি এটি খুব সফলভাবে করতে পারেন, সার্থকভাবে করতে পারেন, তিনি সফল। এই